কংগ্রেসের পূর্ব নির্ধারিত সাংবাদিক বৈঠকে আপনারা সবাই বিশিষ্ট সংবাদ মাধ্যম আছেন। আপনাদের সকলকে স্বাগত। আমি এবং আমাদের তরুণ নেতা, আমি ব্রাত্য বসু এবং আমাদের তরুণ নেতা, ট্রেড ইউনিয়নের সভাপতি, প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আমরা দুজন আজকে এখানে আপনাদের কিছু কথা বলবো বলে ডেকেছি। আপনাদের ধন্যবাদ জানাই আসার জন্য। দেখুন, আপনারা জানেন যে সাধারণত আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি অন্যদের কথা শোনেন না, অন্যদের সঙ্গে কোনো কমিউনিকেশন করেন না। গত 10 বছর পেরিয়ে গেছে প্রায়, একটি সাংবাদিক বৈঠকও উনি করেননি। এবং তিনি প্রধানত অন্তরের কথা শোনাতে ভালোবাসেন, নিজের ভেতর আঁতের কথা যাকে বলে। তিনি তার নামও দিয়েছেন মন কি বাতে, এবং তার কথা আমাদের শুনতে হয়। কিন্তু আজকে বোধহয় একটা প্রথম ঘটনা আমরা আগের দিন আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী কুচবিহারে এসেছিলেন, তিনি বক্তৃতা দিয়েছেন। আবার আগামীকাল তিনি জলপাইগুড়ি আসতে যাচ্ছেন। কিন্তু প্রথম বোধহয় একটা ঘটনাকাল ঘটবে, যেটা আমরা আজকে বলছি, কালকে সেটা হবে। সে যে গতবার আমরা দেখলাম যে কুচবিহারে এসে পাশের জেলা জলপাইগুড়ি সম্পর্কে এত বড় ঝড় ঝঞ্ঝা বয়ে যাওয়া সত্ত্বেও, ওই রকম ভাবে মানুষের প্রাণহানি এবং ক্ষয়ক্ষতি হওয়া সত্ত্বেও মাননীয় প্রধানমন্ত্রী একবার তাদের দেখতে যাওয়া তো দূরস্থান, জলপাইগুড়ি ক্ষতিগ্রস্ত মানুষদের নাম অব্দি উচ্চারণ করেননি। তো কালকে যে এই কথাটা আমরা সেদিন সন্ধ্যেবেলা সাংবাদিক বৈঠকে আমরা এটা জানিয়েছিলাম। তো কালকে একটা অভিনব ঘটনা ঘটতে যাচ্ছে 10 বছর পরে, যে আজকে আমরা বলছি যে কালকে দেখবেন, যেহেতু এটা আমরা আগের দিন আন্ডারলাইন করে দিয়েছি এবং আজকে আন্ডারলাইন করে দিলাম, কালকে উনি কিন্তু জলপাইগুড়ির মানুষদের কথা বলবেন। তাহলে এই প্রথম সাধারণ জনগণ যা বলবে তার পুনরাবৃত্তি হবে। আমরা যা বলছি, কালকে উনি ওইখানে গিয়ে আমরা কিছু গম্ভীরাশ্রু আমরা কালকে দেখতে পাবো। এবং সোশ্যাল মিডিয়ায় ক্যামেরার সামনে ট্রোলিং থেকে শুরু করে যাবতীয় কাজ বিজেপি নেতা বা কর্মীরা করছেন। কিন্তু মাটিতে, গ্রাউন্ডে, এই আলিপুরদুয়ারে, এই কুচবিহারে, এই জলপাইগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রথম গেছেন এবং এখনো তিনি ওই অঞ্চলে দুর্গত মানুষদের সঙ্গে, ত্রাণ পীড়িত মানুষের সঙ্গে, ঝড়ে আহত মানুষদের সঙ্গে তিনি একমাত্র কমিউনিকেশন করছেন। এবং আমরা ইতিমধ্যে আমরা বারবার করে বলেছি যে আবাস যোজনায় বিজেপি টাকা দেয়নি, আমাদের কেন্দ্রীয় সরকার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বারবার বলা সত্ত্বেও তিনি এখানে এসে সেই ঝড়ে দুর্গত মানুষদের বানিয়ে দেওয়ার একটা জুমলা প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন। কিন্তু আমরা যেটা বলেছিলাম, আমরা নির্বাচন কমিশনের কাছে 5,000 বাড়ি আবেদন করা, যাতে বাড়ি বানিয়ে দেওয়া হয়, তার আবেদন করেছি। এখনো এটার কোনো উত্তর আমাদের কাছে কেন আসেনি আমরা জানি না। প্রায় 600 ঘন্টা চলে গেছে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। সেই চ্যালেঞ্জের উনি উত্তর দেননি, একাধিকবার এসছেন। তিনি ব্যস্ত মানুষ, দেশের প্রধানমন্ত্রী, কিন্তু তিনি তার প্রতিনিধি পাঠাতে পারতেন। তিনি যে কথাটা বলছেন সেটা ঠিক প্রমাণিত হয়ে যেত তৃণমূল ভুল কথা বলে, মিথ্যে কথা বলে, বিজেপি এবং কেন্দ্রীয় সরকার ঠিক কথা বলে। চ্যালেঞ্জটা নিচ্ছেন না কেন তাহলে? 600 ঘন্টা অতিক্রান্ত আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ছুঁড়ে দেওয়ার চ্যালেঞ্জ, যে আপনারা আসুন, আপনারা বলুন যে 2021 সালের পর আবাস যোজনায় 100 দিনের কাজে বা অন্যান্য খাতে আপনারা টাকা দিয়েছেন। এইটারও তার কোনো উত্তর দিচ্ছেন না। তাহলে নিয়ম মাফিক কর্তব্য করতে ইলেকশনের সময় প্রচার করতে যেতে হয়। বাংলার নেতারা আবার হয়তো এখানে ওনাকে ভুল বোঝাচ্ছেন। গতবার যেমন বলেছিলেন যে আগলা বাদ 200 পার, বাংলার নেতাদের থেকে শুনে বলে দিয়েছিলেন।
তো এবার হয়তো বলেছেন, কিন্তু 10 পার হবে কিনা সেটাতেই যথেষ্ট সন্দেহ রয়েছে। এবং বিজেপি একই সঙ্গে যেভাবে কেন্দ্রীয় সরকার তাদের সংস্থা সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স এবং তার সঙ্গে নতুন যুক্ত হয়েছে এনআইএ, আমি তো ওই পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং আরো যে অঞ্চল আছে সেখানকার বাজিওয়ালাদের সাবধান থাকতে বলবো যে হয়তো একটা চকলেট মম পাঠলেও এরপর এনআইএ চলে আসবে। কালী পুজোর সময় খুব মুশকিল, দিওয়ালির সময়। তো আমরা এই ঘটনায় কালকে আমাদের বারবার এই ঘটনা ঘটছে, আমাদের এবার ধৈর্যচ্যুতি ঘটছে। আমরা নির্বাচন কমিশনের কাছে আজকে একটা চিঠি দিয়েছি, চিঠি একবার দেখাও, যে এই 10 জন আমাদের ফুল বেঞ্চ এমপি, 10 জন সাংসদ, আমরা দেখা করতে চাই নির্বাচন কমিশনের সাথে। যেভাবে কেন্দ্রীয় এজেন্সিগুলোর অপব্যবহার হচ্ছে, সেখানে আমাদের এই ডেরেক ওব্রায়ানের লেখা চিঠি ইতিমধ্যেই পৌঁছে গেছে নির্বাচন কমিশনে, এবং আমরা আশা করছি খুব শিগগিরই আমাদের আবেদনে তারা সাড়া দেবেন। এইটা আমাদের বলার, উত্তরবঙ্গে আপনি জানেন উনি এসে কি বলবেন আমরা বুঝতেই পাচ্ছি, কিন্তু আমরা পশ্চিমবঙ্গ সরকার এবছরে 861 কোটি টাকা আমরা উত্তরবঙ্গে আমরা দিয়েছি। মুখ্যমন্ত্রী নিজে সেই ব্যয় বরাদ্দ অনুমতি দিয়েছেন। মুখ্যমন্ত্রী আমাদের ভূমিহীন চা বাগান শ্রমিকদের তাদের বাড়ির পাট্টা বিতরণ করার সম্পূর্ণ সুযোগ করে দিয়েছেন। চা সুন্দরী আবাসন প্রকল্প আমরা শুরু করেছি, কেন্দ্রীয় সরকার নয়। দার্জিলিং এবং কালিম্পং জেলার যে খাদ্যশস্য বিতরণ, সেটা সুষ্ঠুভাবে আমাদের সরকার করেছে। জয় জোহার প্রকল্পে তপশিলি উপজাতিদের আমরা 1000 টাকা দিয়েছি। মুখ্যমন্ত্রীর কথায়, মুখ্যমন্ত্রীর ইচ্ছায় এই জয় জোহার প্রকল্প, অর্থাৎ এই ওল্ড এজ পেনশন, এটা একমাত্র পশ্চিমবঙ্গ সরকার সারা ভারতবর্ষে প্রথম চালু করেছে তপশিলি উপজাতিদের জন্য। শিলিগুড়িতে পরিকাঠামো খাতে 20 কোটি টাকা ব্যয় করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, মুখ্যমন্ত্রীর কথায়। এরকম একাধিক আমরা উদাহরণ দেখাতে পারি। কালকেও আমরা কতগুলো ভুয়ো প্রতিশ্রুতির মুখোমুখি হতে যাচ্ছি। আমরা আপনাদের এস্টিম গণমাধ্যম যারা এসছেন, আপনাদের মাধ্যমে আমরা জনগণকে সতর্ক করতে চাই, ভুয়ো, মিথ্যে এই প্রতিশ্রুতি বা যে কথাগুলো হবে তার ফাঁদে পা দেবেন না। একসঙ্গে মিথ্যা প্রতিশ্রুতি, পশ্চিমবঙ্গ সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা, সারাক্ষণ একটা এজেন্সি দিয়ে চাপ তৈরি করার চেষ্টা, সোশ্যাল ব্ল্যাকমেলিং, সামাজিক কুৎসা করা, এই রাজনীতি, বিজেপির যে রাজনীতি, সেটা পশ্চিমবঙ্গের মানুষ ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছে। এই 24 ইলেকশনে আরেকবার যে করবে, সেটা আর নতুন করে কোনো সংশয়ের অবকাশ রাখে না। আমি আমার বন্ধু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে মাইক দিয়ে দেবো, তার আগে একটাই ছোট তথ্য। দেখুন, আজকে আমাদের প্রাক্তন অর্থমন্ত্রী সম্মানীয় অমিত মিত্র আমাদের ইস্তেহার নিয়ে বেশ কিছু কথাবার্তা, এবং আমাদের অর্থনৈতিক যে কার্যক্রম, অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি আমাদের সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীর, তাই নিয়ে কিছু কথাবার্তা বলেছেন। ইস্তেহার বিষয়ক আপনারা জেনেছেন। আরেকটি ছোট তথ্য, সেটা হচ্ছে 3 দিন আগে আমাদের যে নির্বাচনী যে গান জনগণের গর্জন, বাংলা করবে বিরোধীদের বিসর্জন, এই গানটি গত 3 দিনে সোশ্যাল মানে যে গণমাধ্যম, যে সোশ্যাল নেটওয়ার্ক সাইট, তার ভিউয়ারশিপ 3 দিনে আজকে 1 কোটিতে স্পর্শ করেছে। এটা একটা খুবই ভালো অ্যাচিভমেন্ট বলে আমরা মনে করি। এই গানটা আমরা ভিউয়ারশিপ আমরা শেষে গিয়ে দেখাবো কি অবস্থায় আছে। আমি আপাতত বলছি মাইকের সামনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। Honorable Prime Minister for election campaign was in Kuch Bihar. Everybody of us know. He will be visiting Jalpaiguri tomorrow. And when in the Kuch Bihar meeting, when he was there, everybody of Bengal is aware that what devastating natural calamity has struck the state,
how people have suffered. Not a single word was there. But we are pretty sure, as this point has been raised, tomorrow there may be in Jalpaiguri, where the meeting tomorrow is there, scheduled meeting of the Prime Minister, the issues may be taken up. Actually, this lip service is nothing new. I will come into that later. In 2016, in this area when he was there, before the assembly elections of 2016, then in 2019 Lok Sabha elections, now again before these Lok Sabha elections, in this area, addressing the people he will be addressing tomorrow. But unfortunately, what has happened, this lack of concern of the Modi government about the people who have suffered, that has been evident because not a single word was uttered on 4th, where also people have been affected. An honorable Chief Minister of West Bengal, she has been moving around there. 3 of our candidates, the Alipurduar, Jalpaiguri and Coach Bihar candidates was there with her. Keeping aside politics, they have reached the people who have suffered. And the Modi government has to take the onus of this suffering because the rightful due which has been withheld, if that rightful due has come to the state, these people would not have, they would not have been living in mud houses. The natural calamity which took away so much lives, and all of us know, it is very clear that in the social media, in the X platform or in other social media platforms, the condolences are there from the BJP leaders. But as far as the ground is concerned, people at the ground level know. The reality is that who are with them in this hour of need, keeping politics aside, who has joined the relief work, who has led the relief work, who has stood by the people of Bengal. Our government had written a letter to the Election Commission of India requesting permission to build 5,000 houses for the people who suffered, people who lost their lives. But the Election Commission is yet to clear the application. This raises a question. Why this delay is there? People have suffered. This natural calamity has taken place, this devastating calamity, but still the Election Commission is silent about this. We are, as this Election Commission is not speaking anything about this, we are thinking that the clearance has not been received from BJP. BJP has not given a clearance. Maybe they are waiting for tomorrow when some again fake announcements will be made, when Honorable Prime Minister will be addressing the rally in Jalpaiguri. I just want to take this opportunity these fake promises are nothing new. The people, we have mentioned that the people who have lost these mud houses, they would have got proper shades if the funds were not withheld. It was a claim of the Honorable Prime Minister that by 2022, his government will make sure that every Indian has a proper roof over the head. But we are in 2024, and what's the condition is everybody of us know. Our National General Secretary, Sri Abhishek Banerjee, he has demanded that the release of a white paper, whatever, because the Honorable Prime Minister himself has been misleading the people in Bengal regarding this 100 days works fund, regarding this Awas Yojana funds. Now, it has been more than 3 weeks. It has been over 600 hours. Still, no white paper in this regard has come from the Modi government. We hope against hope that tomorrow at least, when the Honorable Prime Minister addresses the rally in Jalpaiguri, we hope against hope that let the BJP come out with a white paper before misleading, because this has been an open challenge. Abhishek Banerjee has openly challenged. And most interestingly, in 2016, when Honorable Prime Minister was in Alipurduar district in Adivasi Sarna Maidan in Madarihat, he had said categorically that 7 tea gardens belonging to the Duncan Group will be taken over by the central government. In the parliament, a gazette notification was issued, and in reality what we saw, all the tea gardens, instead of being taken over by the central government, were shut down one by one. It was the Honorable Chief Minister of Bengal, Srimati Mamata Banerjee, who took the initiative of reopening these tea gardens. In 2020, 2021, just before the assembly elections, a loud claim was made that 1,000 crore rupees will be given to the tea sector of Bengal and Assam. I don't know about Assam, but since 2021 till date, from that assembly election period to this Lok Sabha election period, not a single penny has reached the tea gardens of Bengal. 1,000 crore rupees was to be given. That was the announcement in the budget.
After that, there has been a number of budget. The word tea garden has been missing. So tomorrow he will be addressing rallies in Jalpaiguri district. In Jalpaiguri district, there are tea gardens belonging to the heavy industries department of the central government. There are gardens, Karbala garden, Yule garden belonging to the Andrew Yule group. It's a central government undertaking. For the last few months, the provident funds are not being paid. The gardens, it is the duty of the management, whoever runs the gardens, to have this primary health center, to have these creches. This is not a responsibility of the Mamata Banerjee government. Not only this 861 crore which has been allocated in this budget for North Bengal's development, scheme of distribution of homestead pattas among landless tea garden laborers, Chashundari scheme for workers of closed and sick tea gardens, other schemes, Joy Johar scheme of 1,000 rupee pension for scheduled tribe. Mamata Banerjee's government in this period, this work, creating health centers, creating creches, is not the formal duty of the state government. It is a duty whoever runs the garden. But in this period, West Bengal government is building up total 150 primary health center and creches. 54 health centers are coming up in the 3 districts where tea gardens are in large number, and 96 primary these creches are there. Health centers are 54, primary creches are 96. So people are aware about the lip service. The lip service of Modi, the Jumla of Modi, the so-called guarantee of Modi on one hand, and on the other hand, the work that is taking place at the ground. People know through their everyday reality that what is happening. So we have campaign song, we have released one campaign song. Our campaign song in the last 3 days has reached 1 crore views. On one side, there are continuous attempts that how to deceive Bengal, how to deceive Bengal. And on another side, there is an overwhelming level of support pouring in for Trinamool Congress. And Bengal has resolved, under the leadership of Mamata Banerjee and Abhishek Banerjee, it has resolved to give a very clear message that Bengal will dump these Bangla Birodhis, will ensure the Visarjon of Bangla Birodhis, that will be ensured. And last but not the least, our leader of the parliamentary party in the Rajya Sabha, Sri Derek O'Brien, had already written a letter today to the Chief Election Commissioner, Election Commission of India, seeking for an urgent appointment for a delegation of 10 MPs in light of the blatant illegalities, arrests that are perpetrated by the central agencies. We have been telling time and again. When the day elections were announced, from here we have said that the Election Commission needs to ensure a level playing field. Election Commission needs to ensure this level playing field for free and fair elections. But what is unfortunately happening, selective targeting of the opposition, that is continuously being happening. First, the central agencies one by one was used, the Enforcement Directorate, the CBI, the Income Tax Department, and now you are unleashing the NIA. We have been patient enough with the Election Commission of India. We have been patient enough. But this patience cannot be taken for granted. People of Bengal are being targeted. Who are being targeted? Who are being targeted? Our booth level workers are being targeted. The Election Commission of India needs to ensure a level playing field for a free and fair election. This is like in the IPL, one of the teams are putting in impact players, one after another. You cannot put 4 impact players, but BJP in this Indian political league of 2024 are bringing one player after another. On other side, the other team, the opposition to BJP, they don't have any advantage. So this cannot ensure a free and fair election. This in any way cannot ensure. So this 10-member delegation of 10 MPs, an appointment, urgent appointment has been sought of the full bench. Before, earlier also, our delegation have met the Election Commission more than once. Now we are seeking an appointment of a full bench because the Election Commission of India has to ensure free and fair election, and everybody must have a level playing field. BJP cannot dictate the central agencies. BJP cannot unleash the central agencies in order to selectively target the booth level workers of the opposition. You may target they may go on targeting, but Bengal has a clear resolution. That resolution is quite clear. Up to 2nd of June, the Election Commission of India needs to ensure this.
And when on 4th of June the results will come out, Bengal will be giving its reply, Bengal will be giving its rebuff. It will be a fitting rebuff to all these forces who are tooth and nail anti-Bengal to the core. Thank you. আগে গানটা হোক তারপর আপনাদের প্রশ্ন আপনারা করবেন। Sound. এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে So, just one second. বাংলাটা হয়ে যাক। Sir, only one question in English, so that's why I'm asking. Sir, actually, the NIA, the officers were attacked this morning, and what the NIA is coming out and mentioning now that when the police have arrested, the police have registered the complaint, the sections which come under, which also includes the fact that illegal firecracker factory was going on, that those particular sections were not added, and hence, the case directly couldn't be transferred to NIA, and therefore the court has given order and they went there today with the court's order. আমারও প্রশ্নটা এই সংক্রান্তই, সেটা হচ্ছে যে বলাইবাবু এবং যে দুজন অ্যারেস্টেড হয়েছেন, মনোব্রত জানা এবং বলাইচর মাইতি, এদের দুজনের বিরুদ্ধে এনআইএ মূল অভিযোগ করছেন যে এরা বোম তৈরি করতেন, ক্রুড বোম তৈরি করতেন এবং সেগুলো ফাটা বিস্ফোরণ ঘটাতেন এবং যাতে এলাকায় একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করা যায়, সেই অভিযোগ করছে এনআইএ এদের বিরুদ্ধে। হ্যাঁ মানে তুমি বলে না তো আমি বলছি না, বলো বলো ওকে উত্তরটি দিলাম। তোমার তো আর প্রশ্ন আছে। So see, we have already stated that the selective targeting is taking place. Now, the question has been raised by Honorable Chief Minister already when she was addressing the public gathering today, that whether the NIA went with proper information with the local police. Why did the NIA went there at the midnight? So numerous questions are there, and it is very pretty evident that the central agencies are being unleashed to create a situation so that the ground level workers of Trinamool Congress, the local villagers, the local people can be terrorized. But this mode of operation, this modus operandi doesn't work in Bengal successfully. So earlier also there has been many attempts. So people of Bengal will be answering, the answer will be evident and clear when 4th of June the results come out. মানে আমরা বলবো যে যেটা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে এটা বেছে বেছে খুব মানে তৃণমূলের লোক টার্গেট করে এটা হচ্ছে, লোকাল পুলিশকে জানানো হচ্ছে না, মধ্যরাতে গিয়ে হাজির হচ্ছে না, এই পুরো বিষয়টার জন্য তো আমরা নির্বাচন কমিশনের জন্য ইতিমধ্যে চিঠি লিখেছি, আমরা জানিয়েছি। আর একটা ঘোষণা হচ্ছে এই যে কালকে ওখানে যাওয়ার জন্য আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দল থেকে দুজনকে অ্যাসাইন করেছেন, এক সিনিয়র মেম্বার মন্ত্রিসভার সদস্য মাননীয় শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য এবং শ্রী কুণাল ঘোষ, এই দুজন কালকে যাবেন এবং ওরা দুজন গিয়ে কালকে যে যে তথ্য পাবেন তারা নিশ্চয়ই আপনাদের সঙ্গে এই বিষয়ে আরো শেয়ার করবেন। বিরোধীরা অভিযোগ করছে যে পুলিশ সুপার তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন, তিনি বলছেন যে পুলিশ সব রকম ভাবে সহযোগিতা করার জন্য প্রস্তুত ছিল, কিন্তু পুলিশ থানা থেকে বেরোনোর আগেই এই ঘটনাটা ঘটেছে। বিরোধীরা বলছে তাহলে তো পুলিশ সবটা জানতেন, কিন্তু পুলিশ মন্ত্রী বলছেন পুলিশ জানেন না। না, পুলিশ মন্ত্রী মানে সুপারের কোন ভার্সন কিভাবে কোথায় টুইস্ট করে কোথায় আপনারা কি বলছেন আমি জানি না। যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে পুলিশকে ইনফর্ম করা হয়নি, সেখানে অন্য কারোর আমাদের সরকারি অন্য কোনো যে বয়ান সেটা কেন আর আমরা গ্রাহ্য করব, বা সেটা গ্রাহ্য করলে তাকে কোন যান্ত্রিক কারিকুরিতে কিভাবে উপস্থাপন করছেন আপনারা সেটা তো আমি বলতে পারবো না। কিন্তু এখানে আমার মনে হয় যে মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন সেটাই চূড়ান্ত ব্যাখ্যা বা ভাষ্য হিসেবে অন্তত পুলিশ সম্পর্কে, তাদের মুভমেন্ট সম্পর্কে তার কথাটা নেওয়া উচিত। বিজেপি বলছে যে ডিজি এবং ওসির অপশাসন চাইছে তারা এই ভূপতিনগরের ঘটনায়। ওরা তো সবারই অপসারণ চাইছেন, ওরা তৃণমূল মাত্রই অপসারণ চাইছেন এবং ক্ষমতাকে অনুসরণ করতে চাইছেন। আমাদের অপসারণ, ওদের অনুসরণ। তো আমার মনে হয় যে এটা সম্ভব হবে না। মানুষ এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখে, মানুষ প্রশাসনকে বিশ্বাস করে, সরকারকে, আমাদের সরকারকে বিশ্বাস করে। বিজেপি
কি দাবি জানাচ্ছে না জানাচ্ছে সেটা মনে হয় আমাদের উত্তর দেওয়ার থেকে জনগণের উপর ছেড়ে দেওয়াটাই ভালো হবে। শুভেন্দু রাজ্যপালকে এই অধিকারী বিষয়ে প্রশ্ন করা হয়েছিল ভূপতিনগর নিয়ে। তিনি বলছেন আমি ঘটনা সম্পর্কে জানি, এই ঘটনা নিন্দনীয়, ভূপতিনগর নিয়ে কড়া ব্যবস্থা নেওয়া হবে, তদন্তকারী এজেন্সির উপর এই ধরনের ভয় দেখানো এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। না, রাজ্যপাল উনি 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 আবার আমরা বলি উনি প্রশাসনিক প্রধান নন, উনি একজন নির্বাচিত মানুষ হিসেবে মনোনীত মানুষ, নির্বাচিত নন, উনি মনোনীত মানুষ হিসেবে এসেছেন। এসে ওনার সাংবিধানিক যে এখতিয়ার, আমরা আবার ওনাকে মনে করি সাংবাদিক এখতিয়ার কি, যেটা মুখ্যমন্ত্রী করার কথা মুখ্যমন্ত্রীকে করতে দিন। সাংবাদিক এখতিয়ারের, সাংবিধানিক এখতিয়ারের বাইরে কথা বলার চর্চা এবং অভ্যাস বন্ধ করুন, এটাই আমরা বলতে পারি। শুভেন্দু অধিকারী যেটা দাবি করেছেন যে লোকসভা ভোটের 1.5 বছরের মধ্যে রাজ্য সরকারকে ফেলে দিয়ে ডবল ইঞ্জিন সরকার হবে। না, সেটা আমরা 21 সাল থেকেই আমরা পড়ে গেছি। 21 সালেই তো আমাদের আসার কথা নয়, 22 সালে আসার কথা নয়। 22 সালে কোন নভেম্বর মাসে কি একটা হুমকি ডেট দেওয়া হলো, তারপর 23 সালের অমুক তারিখের মধ্যে দেখে নেওয়া হবে। তো সরকারটা আমাদের এখনো আছে এবং খুব বহাল তবিয়তে আছে, ভালো কাজ করছে। মুখ্যমন্ত্রীর ওপর সবাই ভরসা রাখেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ বিশ্বাস করেন, এবং সেটা আমার মনে হয় যে এত কটা দিন, 24-এর 4 জুন রেজাল্ট বেরোবে, তখন আরেকবার ওই সব তর্জন গর্জন তখন কোথায়, নিশ্চয়ই তখন তারপরে অব্যাহত থাকবে। উম, কিন্তু আমার মনে হয় যে এই কথাগুলোর আমরা অন্তত গুরুত্ব দিচ্ছি না। কিছুদিন আগে যেমন দেখা গেছিল যে সন্দেশখালীতে যখন ইডির টিম গিয়েছিল তখন একটা এই ধরনের ঘটনা ঘটেছিল, আবার ভূপতিনগরে ঘটলো, কেন বারবার এই ঘটনাগুলো ঘটছে? এটাকে আপনারা কিভাবে দেখছেন? এটা কেন ঘটছে, কেন সেটা আমরা একটা উত্তর দিলামই, যে আমাদের বিভিন্ন জায়গায়, যেটা নিয়ে আমাদের 10 জনের এমপি বেঞ্চ কাল যাচ্ছেও, যে বাংলাকে ইচ্ছে করে একটা উত্তক্ত এবং একটা এক ধরনের নানা রকম গোলযোগ পাকিয়ে তুলতে চাইছে, যাতে বিভিন্ন জায়গায় নানা রকম এরকম কমোশন হয়, গন্ডগোল হয়, স্থানীয় মানুষদের তাতিয়ে দেওয়া যায়, এবং নির্বাচন প্রক্রিয়াটার মধ্যে নানা রকম যাতে গন্ডগোল আছে, এবং এই বাংলা যে প্রধানত একটি যে গন্ডগোলপূর্ণ এলাকা, সেটা বিজেপি প্রমাণ করতে চাইছে। ফলে এরকম ঘটনা তারা বারবার ইন্ধন দিচ্ছে, উস্কানি দিচ্ছে। এই ধরনের ইন্ধন এবং উস্কানির ফল তাদেরই ভুগতে হবে। আমার ধারণা কালকে যখন আমাদের 2 সদস্য চন্দ্রিমা ভট্টাচার্য এবং কুণাল ঘোষ যখন যাবেন, এই বিষয়ে তারা আরো স্পষ্ট আলোকপাত করতে পারবেন। শুভেন্দু অধিকারী আজকে বলছেন যে এই যে নির্বাচন সে কমিশন পুরো সিসিটিভির আন্ডারে আজকে এই নির্বাচনটা হবে, কোথাও কোনো প্রক্সি ভোট দেওয়া যাবে না, ঝড় উঠবে ভোট বাক্সে। হ্যাঁ, ঝড় তো উঠবেই, ভোট বাক্সে সবুজ ঝড় উঠবে, আমরা সবাই সেই দিকে তাকিয়ে আছি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্যে, মানে যেটা এক্ষুনি আমরা বললাম, যে সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, ফাইনে, এনআইএ, আমার ধারণা এবার সরকার ফেলার জন্য কেও ব্যবহার করা হবে। মানে এগুলো আর কেন্দ্রীয় সরকারের সংস্থা নয়, এগুলো একটি নির্দিষ্ট দলের সংস্থায় পরিণত হয়েছে। সেটা হচ্ছে যে সম্প্রতি আমরা দেখলাম যে এক্ষেত্রে একটা জোট, অর্থাৎ বামেদের সঙ্গে যে আইএসএফ এর জোট যেটা ছিল সেটা কার্যত ভেঙে গেল, যেখানে আইএসএফ নিজেদের পক্ষ থেকে ইতিমধ্যে 2 দফায় ক্যান্ডিডেট দিয়েছে। এটাকে কিভাবে দেখছেন? কি বলবে? এটা কি তৃণমূলের অ্যাডভান্টেজ হচ্ছে জোট ভাঙাতে? আসলে আমি প্রথমে একটা কথা বলি, একটা যদি খেয়াল করে দেখেন যে 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে নওশাদ সিদ্দিকী যখন ব্রিগেডের মঞ্চে উঠেছিলেন, অধীর বাবুকে প্রায় বক্তৃতা থামিয়ে দিতে হয়েছিল এবং অধীর বাবু মঞ্চ থেকে নেমে যাচ্ছিলেন। আসলে যেটা হচ্ছে যে এটা ধরুন মোহাম্মদ সেলিম উত্তর কলকাতার সাংসদ ছিলেন, তো উত্তর কলকাতায় হেরে যাওয়ার পর তিনি আর উত্তর কলকাতায় দাঁড়াননি, তিনি রায়গঞ্জে গেছিলেন। রায়গঞ্জে একবার জিতেছিলেন, তারপর যখন থার্ড হওয়ার পর তিনি আর রায়গঞ্জে নেই, এবার এসেছেন, তিনি লড়ছেন মুর্শিদাবাদে। হ্যাঁ, না সেটা বলছি, মুর্শিদাবাদে। আর মাঝে তিনি লড়েছিলেন চণ্ডীতলা বিধানসভা নির্বাচনে। তখন হয়তো মনে হয়েছিল যে নওশাদ সিদ্দিকী সঙ্গে থাকলে চণ্ডীতলার নির্বাচনটা উতরে যাওয়া যাবে, জামানত জব্দ হয়েছিল। এখন এবারও রেজাল্ট বেরোবার পর আমি এই নওশাদের আমি গত 6 দিন আগে ওই সিপিএম এর ডেস্টিনেশন ম্যারেজ কভার করে এরকম একটা ভুইফোর ইউটিউব চ্যানেল আছে, তাদেরকে সেলিম সাহেব একটা সাক্ষাৎকারে বলছিলেন শুনলাম
যে আমি নওশাদের হয়ে প্রচারে যাব। 6 দিন আগেই বলছিলেন নওশাদের হয়ে প্রচারে যাব। গতকাল বলছেন অন্য কথা বলছেন এখন। আসলে বিষয়টা হচ্ছে যে ভোটে এই, এবং আমি ওই যে শুরুতে যে কথাটা বললাম যে অধীরবাবুকে তো বক্তৃতা থামিয়ে দিতে হয়েছিল, এখন মনে হচ্ছে অধীরবাবুর হাত ধরে বৈতরণী পার হওয়া যাবে, যখন যেরম তখন সেরম। আমি শুধু বলবো যে এই মুহূর্তে দক্ষিণ কলকাতায় কাউন্সিলর সিটে দাঁড়াবার সুযোগ নেই, কেননা শিশু হাসপাতালের ওপরের যে ফ্লোরটা বেআইনিভাবে উনি দখল করে রেখেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেই ফ্লোরটাকে দখলমুক্ত করেছেন। আপাতত উনি খিদিরপুরের ওই চত্বরে সম্ভবত থাকেন। তা আমি বলবো মুর্শিদাবাদের এইবারের লোকসভাটা হয়ে গেলে এই উত্তর কলকাতা, রায়গঞ্জ, মুর্শিদাবাদ, তার সঙ্গে চণ্ডীতলায় ধারাবাহিকতা বজায় রেখে উনি ওই চত্বরের কোনো কাউন্সিলর ইলেকশনে সামনের বার প্রতিদ্বন্দ্বিতা কোথা থেকে করবেন সেটা এখন থেকে ভেবে রাখতে পারেন। সেখানে নওশাদকে লাগলে আবার তার সঙ্গে তখন অ্যাডজাস্ট করে নেবেন। চ্যালেঞ্জ না, মানে আমাদের বাস যা ফ্যাক্ট, মানে ফ্যাক্ট। প্রতি বুথে সেন্ট্রাল ফোর্স দিতে পারছে না ইলেকশন কমিশন, 336 কোম্পানি লাগবে কিন্তু 277 কোম্পানি দিতে পারবে বলে তারা জানিয়েছেন। এই বিষয়ে কি বলবেন? কিছু বলার নেই। সেন্ট্রাল ফোর্স পুরোটা দিলেও আমাদের কোনো সমস্যা নেই। মানে যত একদিক থেকে কমায় ভালো, কেন পুরো সেন্ট্রাল ফোর্সের বিল তো আমাদের রাজ্য সরকারকেই ভরতে হবে, ফলে কমালে একদিক থেকে ভালোই। এমনকি অনেক ভোটিং মেশিনেও বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে, তো তাহলে কি ফুললি প্রিপেয়ার্ড নয় ইলেকশন কমিশন এরকম মনে করছে? না, সেটা আমি বলতে পারবো না, এটা আমাদের বলার কথা নয়। এটা আপনারা, এটা আপনাদের, যেটা আপনাদের কাজ, আপনাদের খুঁজে বার করার কাজ, সেটা যদি আপনার কাজটা যদি আমরা করে দিই সেটা ঠিক হবে না। চলো শেষ করি।